রোজ সকালে পরিষ্কার করি, আর রোজ এত ময়লা কোথা থেকে জড়ো হয়ে যায়। জানি না মানুষজন রাস্তায় ময়লা ফেলা কবে বন্ধ করবে, কবে যে লোকে বুঝবে। আহা, আরে বাবা, রাতে বাড়ি ফেরোনি নাকি? সকালবেলা লোক পাড়া দিয়ে যাবে, তারপরে উঠবে। কিছু শুনতে পাচ্ছ নাকি? মনে হচ্ছে নেশা করে শুয়ে আছে। আরে ও ভাই, আরে আমি তোমাকে বলছি। আরে কিছু কানে ঢুকছে না? কিছু গন্ডগোল মনে হচ্ছে। এ ভাই, কোন? আরে রক্ত, চারিদিকে রক্ত। মনে হচ্ছে সিআইডি কে ডাকতে হবে। বলো সচিন। স্যার, মনে হচ্ছে লোকটার মৃত্যু রাতের বেলা হয়েছে। রাত্রে মারা গেছে? শোনো, তুমি প্রথম দেখেছো না লাশটাকে? হ্যাঁ সাহেব। আচ্ছা, যখন তুমি এখানে এসেছিলে তখন কি দেখেছিলে তুমি? রোজ পরিষ্কার করবার জন্য আসি সাহেব, সাফাই করার সময় এই লাশটাকে দেখতে পেলাম। আচ্ছা এটা বলো, যখন তুমি এখানে আসলে তখন তুমি কাউকে এখানে আশেপাশে যেতে দেখেছো? কোনো লোককে এখান থেকে পালিয়ে যেতে বা যাওয়া আসা করতে? না সাহেব, কাউকেই দেখিনি। ভালো করে মনে করে বলছো তো? হ্যাঁ সাহেব, ভালোভাবেই মনে আছে। ঠিক আছে, তুমি যাও। আজ্ঞে সাহেব। স্যার, এই দেখুন, কেউ এই লোকটার পেটে আর এই বুকের মধ্যে ছুরি দিয়ে আঘাত করেছে। মানে মারপিট হয়েছে স্যার এখানে? আর স্যার, লোকটার মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছে। ও মারা যাওয়ার পরে যখন এত মদের গন্ধ বেরোচ্ছে, তার মানে মারা যাওয়ার আগে ও অনেক মদ খেয়েছে। স্যার, ওয়ালেটের টাকা যেমন ছিল তেমন আছে, এর মানে এটা চুরির ব্যাপার নয়। হ্যাঁ, আচ্ছা ওয়ালেটে কোনো আইডেন্টিফাই করার মতন কোনো কাগজ আছে? ড্রাইভিং লাইসেন্স, আই কার্ড বা অন্য কিছু? না স্যার। স্যার, এই দেখুন, লোকটার আইডি কার্ড। রঞ্জন কলটেক। আর স্যার, এই লোকটার অফিস মালাডে। ছুরি দিয়ে আঘাত ছাড়া আর কোনো জিনিস দিয়ে আঘাতের চিহ্ন আছে ওর শরীরে? না স্যার, আমি ওর বডিটা ভালো করে চেক করেছি স্যার। এই দুটো আঘাত ছাড়া আর কোনো আঘাত নেই। সিসিটিভি ক্যামেরা। সচিন স্যার, এই দেখো, সিসিটিভি ক্যামেরা। টেররিস্টরা অ্যাটাক করার পরে সরকার এই ধরনের ক্যামেরা সব জায়গায় লাগিয়েছে। কিন্তু স্যার, এই ক্যামেরা অনেকটা দূরে স্যার।
আরে কাজল, ক্যামেরা দূরে লাগিয়েছে তো কি হয়েছে? কিছু না কিছু তো রেকর্ড নিশ্চয়ই হয়েছে। দেখো দেখো, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে এখানে কে এসেছে, কে গেছে, কি ঘটনা ঘটেছে, সমস্ত কিছু, সব কিছু রেকর্ড হয়ে গেছে। একটা কাজ করো, এই সিসিটিভি ফুটেজ ভালো করে চেক করো, কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যালো, ইয়েস। দেখুন আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে ও এসেছি। হ্যালো স্যার, বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। আন্দেরি সাবের ভেতরে যে ক্যামেরা লাগানো আছে তার রেকর্ডিং এখানেই হয়তো? হ্যাঁ স্যার, এখানেই হয়। ব্যাস ওই রেকর্ডিং আমরা দেখতে চাই। ওই সাবওয়েতে একটা খুন হয়েছে। খুন? আগে হ্যাঁ, খুন। আপনি তো নিশ্চয়ই দেখেছেন রেকর্ডিং এ। স্যার ওই অ্যাকচুয়ালি টেররিস্ট অ্যাটাকের পর আমরা ঠিকঠাক মনিটরিংই করি, কিন্তু রোজ রোজ সেরকম আর চেকিং হয় না স্যার। হোয়াট ননসেন্স! আপনি কি বলছেন? আপনি মনিটর চেক করেন না প্রতিদিন? শুনেছো তোমরা? স্যার আমার কথা বোঝার চেষ্টা করুন। আচ্ছা ঠিক আছে, এই রেকর্ডিং তো হয় না রোজ? হ্যাঁ দেখান আমাদের। এক্ষুনি দেখাচ্ছি স্যার। স্যার আমাদের ক্যামেরায় রেকর্ড করা সমস্ত ফুটেজ এখানে আছে। আপনি কোন টাইমে ফুটেজ দেখতে চাইছেন? রাত্রি 10টার পর থেকে। ওকে স্যার। এই নিন স্যার। ও থ্যাংক ইউ। শুধু আপনি কিছুক্ষণের জন্য যদি বাইরে যান প্লিজ। ওকে স্যার। সচিন একটু অপারেট কর তো। স্যার দুজন বন্ধু মনে হচ্ছে। মাই গড, তো মেরেই চলেছে। হ্যাঁ এটা তো রাত্রি 1টার ঘটনা। কোথা থেকে আসছিল দুজন রাত্রি 1টার সময়? স্যার এই খুনির মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না। সচিন পজ করে একটু রিমাইন্ড করো। স্যার এক মিনিট পজ করো। অভিজিৎ ওর পেছন দিকে দেখো। স্যার প্রমাণ রয়েছে। হ্যাঁ, এই জন্যই কেউ একজন খুন হতে দেখেছে, সে ওখান থেকে পালিয়ে গেছে। সচিন জুম করো তো ওই লোকটাকে। ইয়েস স্যার। একটা লোককে দেখা যাচ্ছে, কিন্তু চেহারাটা খুব একটা পরিষ্কার নয় স্যার। কোনো ব্যাপার না, চেহারা না দেখা গেল তো কি হয়েছে, জামা কাপড় তো দেখা যাচ্ছে। হলুদ রঙের শার্ট, কালো প্যান্ট। এ পালিয়েছে, বাদিকেই পালিয়েছে হয়তো। হয়তো খুন হতে দেখে ভয় পেয়ে পালিয়ে গেছে। হতে পারে। অভিজিৎ স্যার একটা কাজ করো, তুমি রঞ্জনের অফিসে যাও, খোঁজ নাও, আর আমরা সবাই রঞ্জনের বাড়ি যাচ্ছি। আরে হ্যাঁ হ্যাঁ আসছি। আপনারা কি? আচ্ছা এটা রঞ্জনেরই বাড়ি তো? হ্যাঁ এটা রঞ্জনেরই বাড়ি, ও আমার ছেলে। হ্যাঁ, স্যার কিন্তু আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইটি? আচ্ছা আমরা ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন। সিআইটি থেকে, কিন্তু আপনারা এখানে কেন এসেছেন? আমরা রঞ্জনের ব্যাপারে কিছু কথা বলতে চাই। রঞ্জনের ব্যাপারে? ও ভালো আছে তো স্যার? ও কাল রাত থেকে বাড়ি ফেরেনি। ওকে কি আপনারা পেয়েছেন? রঞ্জন আর আপনি ছাড়া এই বাড়িতে আর কি কেউ থাকে? না স্যার, রঞ্জনের যখন 4 বছর বয়স তখন আমার স্বামীর মৃত্যু হয়। ও আমার একমাত্র ছেলে স্যার। কিন্তু আপনারা এগুলো কেন জিজ্ঞেস করছেন? দেখুন মানে কিছু হয়েছে নাকি? রঞ্জনকে আমরা কালকে রাত্রে পেয়েছি। কাল রাতে আপনারা পেয়েছেন, কিন্তু ও
ও কোথায়, মানে আপনারা ওকে সঙ্গে আনেননি? স্যার ও কিছু করেছে নাকি? আগে না, কিন্তু দেখুন, রঞ্জন মারা গেছে। না স্যার, না ম্যাম ম্যাম না স্যার, এটা হতে পারে না। ম্যাম 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 প্লিজ শান্ত হন না, কাঁদবেন না। যে ওর খুন করে থাকুক না কেন, আমরা তাকে খুঁজে বের করব। ওকে কেন কেউ মারবে স্যার? আচ্ছা, একটা কথা বলুন, রঞ্জনের সঙ্গে কি কারোর কোনো শত্রুতা ছিল? এই কিছুদিনের মধ্যেই রঞ্জনের সাথে কারোর মারপিট বা ঝগড়া হয়েছিল? না স্যার, আমি তো আপনাকে বলেইছি ও কারোর সাথে বেশি কথা বলতো না। ওর বন্ধুদের ব্যাপারে তো নিশ্চয়ই আপনি কিছু জানেন। ওর সব থেকে কাছের বন্ধু কে হতে পারে? স্যার আমি তো আপনাকে বলেছি ও কারোর সাথে বেশি কথা বলতো না। ওর বন্ধুকে কখনো বাড়িতেও নিয়ে আসতো না। দেখুন, ওর এমন কোনো বন্ধু যার সাথে ও প্রায় মদ খেতে যেত? মদ? হ্যাঁ, এরকম কাউকে চেনেন আপনি? না। আমাদের বলার উদ্দেশ্য হলো যে ওর এমন কোনো বন্ধু ছিল যে ওর সাথে বসে মদ খেতে পারে? না, রঞ্জন মদ খেত না। রঞ্জন মদ খেত না? না স্যার, কিন্তু কিছুদিন ধরে ও রোজ মদ খেয়ে বাড়িতে আসতো। আচ্ছা, আমি জানতাম না ও কেন এগুলো করছে, নাকি কেউ ওকে দিয়ে করাচ্ছে, কিন্তু ও রোজ মদ খেয়ে বাড়িতে ফিরতো স্যার। সচিন, পেডিক, কাজল, সাবওয়ের কাছে যাও। ওখানে প্রত্যেকটা লোককে জিজ্ঞাসাবাদ করো, লোকজনদের, দোকানদারদের, অটোওয়ালাদের। দেখো ওদের মধ্যে কেউ হলুদ রঙের শার্ট পরা কোনো ছেলেকে দেখেছে কিনা। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি, আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। স্যার আপনারা এখানে? সবাই এই ছবিটা দেখুন। এই ব্যক্তি কি আপনাদের এখানে কাজ করতেন? স্যার এটা তো রঞ্জন, কিন্তু ওর আইডি কার্ড আপনাদের কাছে। স্যার ও ঠিক আছে তো? আগে না, ওর মৃত্যু হয়েছে, কেউ ওকে খুন করে দিয়েছে। খুন? কিন্তু স্যার ওকে ওকে কেউ খুন কেন করতে যাবে? রঞ্জন কার কি ক্ষতি করেছিল? সেটাই আমরা জানার চেষ্টা করছি। এই লাশ আমরা সাবওয়ের মধ্যে পাই, আর মরার আগেও অনেকটাই মদ খেয়েছিল। স্যার কিন্তু এটা তো হতেই পারে না স্যার। স্যার রঞ্জন তো মদ খাই না। কি? হ্যাঁ স্যার, আমরা কতবার অফিসের পার্টিতে একসাথে গেছি, কিন্তু রঞ্জনকে মদ খেতে আমি কখনো দেখিনি। আচ্ছা আচ্ছা, কালকে রাতে ও এখান থেকে অফিস থেকে কটায় বেরিয়েছিল? স্যার এই ধরুন 10টা 10:30 নাগাদ, কারণ ওর শিফটটা ওই সময় পর্যন্তই থাকে। 10টা 10:30 নাগাদ? তার মানে যা কিছু হয়েছে সেটা 10:30 থেকে 1টার মধ্যেই হয়েছে। 1টা নাগাদও মারা গেছিল না? হ্যাঁ, সিসিটিভির ফুটেজেও দেখা গেছে ওর সাথে ওর এক বন্ধুও ছিল, তাই তো? হ্যাঁ, এখানে কেউ রোগা পাতলা লম্বা করে কাজ করে যে রঞ্জনের বন্ধু হবে? না স্যার, স্যার এখানে ওর কোনো বন্ধু নেই স্যার। আর স্যার রঞ্জন খুব কম কথা বলতো। এই অফিসে ওর শুধু দুটোই ভালো বন্ধু ছিল। দুজন? কে? নেহা ম্যাডাম, এই কোম্পানির মালকিন আর আমাদের বস, আর ওনার অ্যাসিস্ট্যান্ট করণ। নেহা ম্যাডাম আর ওনার অ্যাসিস্ট্যান্ট করণ? হ্যাঁ স্যার, প্রতিটা ব্রেকে রঞ্জন ওনাদের সঙ্গেই দেখা করতো, আর ইনফ্যাক্ট অফিসের পরে ওরা একসঙ্গেই বাড়ি যেত। হুম, কিন্তু এখন ওরা দুজন স্যার কোথায়? হয়তো ওনারা এই মুহূর্তে ক্যাফেটেরিয়াতে আছেন, আমি ওনাদের ডেকে আনছি। ডাকুন। হ্যাঁ। অটো কি এখানেই পার্ক করা থাকে রাতে? দাদা, এই অটো রাতে কি এখানেই দাঁড়ায়? কেন, কি হয়েছে? আমি সিআইডির লোক। তুমি গতকাল রাত 1টা নাগাদ কোনো লোককে হলুদ শার্ট আর কালো প্যান্ট পরে সাবওয়ের দিকে পালাতে দেখেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, একটা লোক এসেছিল তো, খুব তাড়াহুড়োই ছিল। কোন দিকে গেছিল? যায়নি স্যার, আসলো আর আমার গাড়ির মধ্যে বসলো আর আমাকে বললো অটো ছোটাও। কিছু কথা বলছিল মানে কারোর সাথে ফোনে? না না, কারোর সাথে কথা বলেনি, আর না কাউকে ফোন করেছিল। শুধু আমাকে এটা বললো জোরে চালাও, তাড়াতাড়ি চালাও। খুব ভয় পেয়েছিল।
যেই বিল্ডিং এর কাছে পৌঁছালো স্যার, নামলো, টাকা দিল আর তাড়াতাড়ি পালিয়ে গেল স্যার। বিল্ডিংটা দেখাতে পারো? এখান থেকে ডান দিকে যাবেন, বাঁ দিকে যে দ্বিতীয় বিল্ডিংটা আছে ওখানেই ছেড়েছিলাম। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ ফ্রেডি, এটা আমি কি শুনছি স্যার? রঞ্জন মারা গেছে? আগে হ্যাঁ, ক্ষমা করবেন, আপনাদের এরকম একটা খবর দিতে হলো। স্যার রঞ্জনকে কেউ কেন মারবে স্যার? হ্যাঁ স্যার, ও তো কারোর সঙ্গে জোরে কথা পর্যন্ত বলতো না, তাহলে ওকে মেরে কারো কি লাভ হবে? সে কথা তো আমরাও জানি না, আপনাদেরই তো জানা উচিত না? আপনাদের তো ওর সাথে ভালো বন্ধুত্ব ছিল, তাই না? কেউ কোনো হুমকি টুমকি দিয়েছিল নাকি ওকে? ও তো খুব একটা বেশি কারোর সঙ্গে কথাও বলতো না, ওর কোনো শত্রু কিভাবে হবে? আচ্ছা, ওর কি কোনো বন্ধু ছিল? বেশ লম্বা, 5 ফুট 11 ইঞ্চি মতো, রোগা পাতলা? না স্যার, এমন তো কেউ নেই স্যার। কাল রাতে যখন রঞ্জন খুন হয়েছিল তখন আপনারা দুজন কোথায় ছিলেন? স্যার আমি তো এই শহরেই ছিলাম না, 1 সপ্তাহের ছুটি নিয়ে স্যার আমার কাজিনের বিয়েতে গিয়েছিলাম। আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে স্যার। আর যদি আমি এখানে থাকতাম তাহলে রঞ্জনকে মরতে হতো না। আপনার এমন কেন মনে হচ্ছে? স্যার আমরা অফিস থেকে একসঙ্গে বেরোতাম, আমি যদি ওর সঙ্গে থাকতাম তাহলে কাউকে ওকে কিচ্ছু করতে দিতাম না। আচ্ছা, যখন আপনারা দুজন অফিস থেকে একসঙ্গে বেরোতেন তখন কোন রাস্তা দিয়ে বাড়িতে যেতেন? স্যার ফ্লাইওভারের থেকে যে সোজা রাস্তাটা গেছে সেই রাস্তাটা ধরেই যেতাম। ফ্লাইওভারের উপর দিয়ে? তাহলে রঞ্জন সাবওয়েতে কি করছিল? সাবওয়ে? ও ওখানে কেন গেল স্যার? ওই রাস্তাটা তো এমনিও অনেক লম্বা, আমরা তো ওই রাস্তা দিয়ে কখনোই যেতাম না। তার মানে কাল রাতে রঞ্জনের বন্ধুই ওকে সাবওয়ের আশেপাশে ঘুরিয়েছিল। বন্ধু? হ্যাঁ, সাবওয়েতে তো ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো আছে, আর সেই ক্যামেরা ফুটেজে এটা দেখা যাচ্ছে যে রঞ্জনের সঙ্গে অন্য একটা লোকও ছিল, যে তাকে ওখানে সাবওয়ে পর্যন্ত নিয়ে এসেছিল আর তারপর সেখানে খুনও করেছিল তাকে। সেই লোকটার মুখ আপনারা দেখেননি, যে লোকটা ওকে মেরেছে? সেটা জানা যাবে, ক্যামেরায় দেখা যায়নি তো কি হয়েছে? একটা লোক খুন হতে দেখেছে। একটা লোক দেখেছে? আগে হ্যাঁ, একটা লোক খুন হতে দেখেছে। আপাতত ও হয়তো ঘাবড়ে গিয়ে পালিয়েছে, কিন্তু যখনই আমাদের হাতে চলে আসবে উনিও বাঁচতে পারবে না। খুনি রঞ্জনকে মদ খাইয়ে সাবওয়ে নিয়ে গিয়েছিল, এই কারণে নিজেকে বাঁচাতে ঠিক বেশিক্ষণ লড়তে পারেনি ও। মদ? এইটা আপনারা কি বলছেন? আপনাদের অফিসের স্টাফও বললো যে রঞ্জন নাকি ড্রিঙ্ক করতো না। সত্যি কেউ ড্রিঙ্ক করতো না? হ্যাঁ স্যার, ও তো মদকে ঘেন্না করতো। কিন্তু তাহলে হঠাৎ করে এই রঞ্জন ড্রিঙ্ক করতে শুরু করলো কেন? সাবওয়ের আশেপাশে যতগুলো বার আছে চেক করা যাক, কোথাও না কোথাও তো ও বসে মদ খেয়েছে। কোথায় যাচ্ছেন আপনারা? কাকে দরকার? দেখো, এখানে গতকাল রাতে একটা লোক পালিয়ে এসেছে, সম্ভবত এই বিল্ডিংয়েই থাকে। ও কালো রঙের প্যান্ট আর হলুদ রঙের শার্ট পরেছিল। বলো কোন ফ্ল্যাটে গেছে? আপনাকে কেন বলবো? আপনারা কে? আমরা সিআইডি থেকে আসছি, এবার চুপচাপ বলে দে কোন ফ্ল্যাটে গেছে সে। সিআইডি? কোন ফ্ল্যাটে গিয়েছিল? রাতের 1টা থেকে 1:30টার মধ্যে এসেছিল এদিকে। বিক্রমবাবু এসেছিল, দেখে মনে হচ্ছিল খুব ভয় পেয়েছিল। বিক্রম? বলো যে কোন ফ্ল্যাটে গিয়েছিল। ফ্ল্যাট নম্বর 506, 5 তলা স্যার। 506? চলো দেখি বিক্রমের সাথে কথা বলি। এখানে তো পাওয়া গেল না। না স্যার, এদিকের বারের কোনো লোকেরাই ওকে চিনতে পারেনি। এদিকেও কেউই লোকটাকে দেখেনি বলছে। অদ্ভুত বিষয়, যদি এখানে না মদ খেয়ে থাকে তাহলে এরা কোথায় মদ খায়? ফ্ল্যাট নম্বর 506, এইটাই তার মানে বিক্রমের ফ্ল্যাট। আচ্ছা, আপনারা কারা? তোমার নামই বিক্রম তো? হ্যাঁ স্যার, কিন্তু আপনারা এখানে আমার বাড়িতে? আমরা সিআইডি থেকে। সিআইডি? দেখুন, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই।
কিন্তু স্যার আপনারা আমার বাড়িতে ব্যাপারটা কি? কেন তুমি জানো না যে আমরা এখানে কেন এসেছি? না স্যার, আমি তো কিছুই জানি না। দেখো, ভয় পেও না, তোমার সাহায্য চাই আমরা। সাহায্য? কেমন সাহায্য স্যার? দেখো বিক্রম, আমরা পরিষ্কার জানি যে তুমি সব কিছু দেখেছো। না স্যার, আমি কিছু দেখিনি, আপনারা খুলে বলুন না। দেখো বিক্রম, গতকাল যে সাবওয়েতে খুনটা হয়েছে তার সাক্ষী তুমি। এই খুনটা তুমি নিজের চোখে হতে দেখেছো। খুন? এসব আপনি কি বলছেন স্যার? আমি এমন কিছু দেখিনি, আর আমি তো সাবওয়ের দিকে যাইও নি। আমাদের সাথে শেয়ানাগিরি করার চেষ্টা করবি না, বুঝেছিস? দেখো বিক্রম, আমরা খুব ভালো করে জানি যে তুমি গতকাল রাতে ওখানেই ছিলে, আর তুমি নিজের চোখে খুনটা হতেও দেখেছো। জানো, একজন নির্দোষকে খুন করা হয়েছে, আর কালকে খুনি আরেকজন নির্দোষকে খুন করবে। তুমি খুনিকে ধরার ব্যাপারে আমাদের সাহায্য করতে পারো। আর দেখো, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা থাকলে তোমার কেউ কিছু করতে পারবে না, বিশ্বাস করো আমাদের। স্যার, আমি কতবার আপনাদেরকে বলবো যে আমি কাউকে খুন করতে দেখিনি। দেখো বিক্রম, আমরা আবার আবার কি হলো? এক মিনিট স্যার। মিথ্যা কথা বলছে, ডাহা মিথ্যে। কি হলো? এই, ও মাই গড! ও বেঁচে আছে এখনো? কাজল, একটা কাজ করো, অ্যাম্বুলেন্স ডাকো জলদি। যে গুলি মেরেছে পালিয়েছে, কেউ নেই ওখানে। খুব বেশি দূর যেতে পারবে না, চলো। তাড়াতাড়ি। মনে হয় পালিয়ে গেছে। বিল্ডিং এ তো মাত্র একটাই লিফট, আর আমরা সেই লিফটেই নামলাম। হতে পারে সিঁড়ি দিয়ে পালিয়ে গেছে। ওই দরজাটা দিয়ে পালিয়েছে তাহলে। চলে জিজ্ঞেস করি। ওয়াচম্যান, এদিকে এসো। হ্যাঁ স্যার। তুমি এইমাত্র কাউকে পালাতে দেখেছো? না স্যার, আমি তো কাউকে দেখিনি। কি হয়েছে ও স্যার? বিক্রমকে গুলি করে পালিয়ে গেছে এখান দিয়ে। গুলি? হ্যাঁ, বেরোনোর একটাই রাস্তা আছে না? হ্যাঁ হ্যাঁ স্যার, গেট তো একটাই, কিন্তু এখনো পর্যন্ত কাউকে দেখিনি স্যার। হতে পারে ও দেওয়াল টপকে পালিয়েছে। হতে পারে স্যার, নয়তো ওয়াচম্যান ওকে নিশ্চয়ই দেখতো। আমরা ওখানে থাকা সত্ত্বেও আমাদের চোখের সামনে গুলি করে মেরে পালিয়ে গেল। আজকের আগে এরকম কোনোদিন হয়নি, আর আমরা দেখতেও পেলাম না। এক মিনিট স্যার, বিক্রম ওকে দেখেছে নিশ্চয়ই। হ্যাঁ কাজল, যে করেই হোক বিক্রমকে বাঁচাতে হবে। আর কাজল, এই অ্যাম্বুলেন্স কতক্ষণে আসছে? স্যার, এক্ষুনি চলে আসবে এখানে। কাজল, একটা কাজ করো, বিক্রমের ঘর আর ওই বিল্ডিং এর তল্লাশি নাও, আর আশেপাশের লোকে জিজ্ঞেস করো, হয়তো কেউ ওই খুনিকে পালাতে দেখেছে। ততক্ষণে ওকে হসপিটালে নিয়ে চলো। ফ্রেডি। ডাক্তারবাবু, এর গুলি লেগেছে, কিছু একটা করুন। প্রচুর রক্ত বেরিয়ে গেছে। কখন হয়েছে এটা? এই তো কিছুক্ষণ আগে, সরাসরি এখানেই এনেছি। গুলিটা হার্টের পাশেই লেগেছে, তবে হার্টে লাগেনি। জানি না আর কি ড্যামেজ হয়েছে। একে এক্ষুনি অপারেশন থিয়েটারে নিয়ে চলো। তাড়াতাড়ি। আপনারা এখানেই থাকুন। এখানে থাকুন। যে কোনো মূল্যেই বিক্রমকে বাঁচাতেই হবে। কান কাটা গেল আমাদের চোখের সামনে বিক্রমকে গুলি মেরে চলে গেল। হ্যাঁ ফ্রেডি, এটা খুনিই করেছে, আর আমাদের এই উইটনেস ও খুনিকে দেখেছে। ওকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে। হ্যাঁ স্যার। ফেডরিক, বিক্রমের শরীর এখন কেমন? অপারেশনের জন্য ওকে নিয়ে গেছে? তাহলে ডাক্তার কি বললো, বাঁচবে কি না? স্যার, বিক্রমের অবস্থা খুবই আশঙ্কাজনক স্যার। যেই ডাক্তারবাবু ওটি থেকে বাইরে আসবেন আমি আপনাকে জানাচ্ছি স্যার। এটা বলো যে ওই সময় তোমরা কোথায় ছিলে? কোথায় ছিলে? ওর ফ্ল্যাটেই ছিলাম স্যার। তাহলে কি ওর ফ্ল্যাটে তুমি ঘুমিয়েছিলে? বলো কিভাবে এসব? স্যার, আমরা কোনো কিছু বুঝে উঠবার আগেই ও চলে গেল দরজাটা খুলতে, আর ও দরজাটা খোলা মাত্রই কেউ ওর উপর গুলি চালালো স্যার। হয়তো
যে গুলি চালিয়েছে সে জানতোই না আমরা ভেতরে। আরে জানতো না, কে বলেছে? খুনি ভালো করে জানতো যে তোমরা ভেতরে ছিলে, তারপরেও সাহস দেখালো। সিআইডি অফিসার হওয়া সত্ত্বেও তুমি ওকে গুলি চালাতে পারলে না। আমি বুঝতেই পারছি না স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার বন্ধ করো ফেডরিক, আর সাবধান হয়ে যাও। নিজের চোখ কান খোলা রাখো। একটা কথা মনে রেখো, ও কিন্তু হসপিটালে এসেও হামলা করতে পারে। দ্বিতীয়বার ভুল করলে আমি কিন্তু ক্ষমা করব না, মনে থাকে যেন। ওকে স্যার। কাজল, স্যার, তোমাকেও কিন্তু বলছি আমি, এসব হলো কি করে যখন তোমার সঙ্গে দুজন অফিসার ছিল? সরি স্যার, সবকিছু তো তাড়াতাড়ি হয়ে গেল যে। আর তোমরা দেখতে থাকলে। হ্যাঁ, একটা খুন হঠাৎ করে হলো আর তোমরা তাকিয়ে দেখলে। এই জন্য তোমাদের ট্রেনিং দেওয়া হয়, তাই না? কি লাভ হলো ট্রেনিং দিয়ে? সরি স্যার, আর এরকম হবে না। আর এরকম হবে না। একটা মাত্র প্রত্যক্ষ প্রমাণ, আর সেটাও জীবন আর মৃত্যুর মাঝামাঝি ঝুলছে। স্যার আমার মনে হচ্ছে যে বিক্রম বেঁচে যাবে। আরে কিভাবে বাঁচবে অভিজিৎ যদি এরকম অফিসারেরা থাকে? স্যার হাসপাতালে আছে, যদি একবার ওর জ্ঞান ফিরে আসে তাহলে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারি। জ্ঞান ফিরলে তবে তো কথা বলবে। স্যার জ্ঞান তো ফিরতেই হবে। নাতাশা, ইয়েস স্যার। এখনো পর্যন্ত কি কি ইনফরমেশন আছে আমাদের এই কেসের ব্যাপারে? স্যার এখন অবধি এটা জানা গেছে রঞ্জন মৃত্যুর আগে মদ খেয়েছিল, আর মদ যে খেয়েছিল সেটা সাবওয়ের আশেপাশে কোনো বার থেকে খায়নি। এটাই তো স্যার, মদ খেয়েছিল কিন্তু আশেপাশের কোনো বার থেকে খায়নি। তাহলে কোথা থেকে গেল? অভিজিৎ, এই রঞ্জন অফিস থেকে বেরিয়েছে রাত্রি 10টায়। হ্যাঁ স্যার, আর যা কিছু হয়েছে তা রাত 10টা থেকে 1টার মধ্যেই হয়েছে স্যার। এর মধ্যেই ওরা কোথাও বসে মদ খেয়েছিল, কিন্তু কোথায় গেল? অভিজিৎ, নিশ্চয়ই কোনো নির্জন জায়গায় বসে ওরা দুজনে মদ খেয়েছিল, বা হয়তো খুনির সঙ্গে গিয়ে তার বাড়িতে মদ খেয়েছে। হতে পারে স্যার, এটা তো হতে পারে যে খুনির গাড়িতে বসেই সবাই ড্রিঙ্ক করেছিল। এরকমই মনে হচ্ছে স্যার। আজকাল বহু লোক নির্জন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে ওখানে বসে তারা মদ খায়। ওরা জানে না যে এটা কতটা বেআইনি। স্যার এরা যদি গাড়িতে বসেই ড্রিঙ্ক করে তাহলে সাবওয়েতে ওরা হেঁটে গেল কেন? এক্স্যাক্টলি, ওই সাবওয়েতে হেঁটে আসলো কেন? এটার একটাই কারণ হতে পারে অভিজিৎ, ওরা দুজন সাবওয়ের আশেপাশেই কোথাও বসেছিল মদ খেতে। সাবওয়ে থেকে রঞ্জনের অফিসের দূরত্ব 8 ঘন্টার, আর সেই জায়গা ওর মধ্যেই কোথাও না কোথাও হবে যেখানে ওরা দুজন মদ খেতে বসেছিল। তার মানে আমাদের সাবওয়ের আশপাশের কোনো নিস্তব্ধ জায়গা খুঁজতে হবে যেখানে রাতে লোকেরা বসে মদ খায়। ডাক্তারবাবু, বিক্রম ঠিক আছে তো? বেঁচে গেছে তো? দেখুন, এখনই কিছু বলা যাচ্ছে না, অনেক রক্ত বেরিয়ে গেছে। ডাক্তারবাবু, আমরা ওর সাথে দেখা করতে পারি তো? এখন না, আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে দেখা করবেন। 3-4 ঘন্টা পর সেন্স আসবে, যদি সেন্স আসে তবেই। এখনই কিছু বলা যাচ্ছে না। ডাক্তারবাবু, 3-4 ঘন্টা পরে আমরা ওর সাথে কথা বলতে পারবো তো? আপনাদের কথা বলাটাই জরুরি, আগে ওর সেন্স আসতে দিন। আপনি বোঝার চেষ্টা করুন ডাক্তারবাবু, ওর জ্ঞানে ফিরে আসাটা খুব জরুরি। ওই একমাত্র সাক্ষী যে আমাদের খুনিকে চেনাতে পারে। আমি আপনাদের প্রবলেম বুঝতে পারছি, ধৈর্য রাখুন প্লিজ। ফ্রেডি, স্যারকে ফোন করো। মনে হচ্ছে আজ আমাদের জলে গুলে খেয়ে ফেলবে। আগেরবার যখন ফোনটা এলো ফোন থেকে ধোঁয়া বেরোচ্ছিল। ফ্রেডি, ফোনটা করো তো। আমাদের এখানে নজর রাখতে হবে। একবার খুনি উইটনেসের ওপর হামলা করেছে, ও দ্বিতীয়বারও হামলা করতে পারে। ডাক্তারবাবুটা খুব ঠেটা স্যার, ঠিক করে উত্তরই দিচ্ছে না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওর অবস্থা খুব একটা ভালো নয় স্যার। সরি স্যার, সরি, আর কোনোদিন এরকমটা হবে না। হ্যাঁ স্যার, ওকে স্যার, ওকে। কি বললেন স্যার? বললো ঝেড়ে কাপড় পরিয়ে দিল। ও, তুমি ফোনটা করলেই ভালো হতো, একটু আধটু প্রসাদ তুমিও পেয়ে যেতে। তোমার কি মনে হয় আমি ভয় পাই নাকি? আমি তো এক্ষুনি ফোন করতে পারি। হ্যাঁ জানি, জানি যখন স্যারের ফোন আসে কি অবস্থা হয় সবার। হ্যাঁ, আবার স্যারের ফোন। কথা বলবে? তুমি কথা বলো, আমি বিজি। আরে আরে, হ্যালো স্যার। হ্যাঁ 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 স্যার, সরি স্যার, ওকে স্যার,
ইয়েস স্যার। ওকে ওকে। অভিজিৎ স্যার আসছেন স্কেচ বানানোর জন্য আর্টিস্ট নিয়ে। বিক্রমের জ্ঞান ফিরে এলেই স্কেচটা বানাবে। কিন্তু ফ্রেডি, বিক্রমের জ্ঞান আসলে তবে তো স্কেচ বানাবে। আরে স্যার, আপনি এসে গেছেন? কেন আসা উচিত হয়নি? কিছু বললো? না স্যার, ডাক্তারবাবু এখনো ভেতরে যাওয়ার পারমিশনই দেয়নি। আপনারা পেশেন্টের সঙ্গে দেখা করতে পারেন, কিন্তু অল্প সময়ের জন্য। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। আপনি একটু এখানেই দাঁড়ান, আমরা আপনাকে ডাকবো। ওকে। কেমন আছো বিক্রম? ভালো আছি স্যার। চিন্তা করো না, ডাক্তার বলেছে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হবে। হ্যাঁ, তুমি খুনিকে দেখেছিলে না? দেখো, আমি জানি যে তুমি ওই লোকটাকে ভয় পাচ্ছ এখনো, কিন্তু এখানে উনি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, এখানে পুরো সিকিউরিটি আছে, পুরো। যখন আমি দরজাটা খুললাম তখন আমি অ্যাটাক করলাম। যখন তুমি দরজা খুলেছিলে তখন ও তোমাকে অ্যাটাক করেছিল, তাহলে তুমি ওর মুখ তো দেখেছিল নিশ্চয়ই। হ্যাঁ, তুমি তোমার স্কেচ তৈরি করাতে পারবে? কিন্তু স্যার, ওকে পুরোপুরি দেখতে পারতাম তার আগে ও গুলি চালিয়েছে আমার উপর। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। যতটা দেখেছিলে, যতটা মনে আছে, তুমি ওর স্কেচ করাতে পারবে তো? রেডি? স্কেচ আর্টিস্টকে ডাকো। ইয়েস স্যার। শুনুন, আসুন, চলুন। আচ্ছা দেখুন, ও যাই বলুক না কেন, স্কেচ বানান। বসুন। ঠিক আছে। বিক্রম, ওনাকে বলো। এবার ভালো করে ভেবে বলুন, ওই লোকটাকে দেখতে কেমন ছিল? তার চোখগুলো? ওর চোখটা ছিল কালো আর ভয়ঙ্কর। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, একটু আগে বিক্রমের জ্ঞান এসছে। হ্যাঁ, স্কেচ আর্টিস্টও আছে। হ্যাঁ স্যার। হয়ে গেল? হ্যাঁ স্যার। এইটুকুই? উনি যতটা আমাকে বলেছেন ততটা স্কেচ রেডি আমার কাছে। স্যার, স্কেচ হয়ে গেছে। স্যার এক মিনিট স্যার, আমি আপনাকে পরে করছি। অর্ধেক মুখ? সেটাই তো আমিও বললাম স্যার, ছবিটা মাত্র অর্ধেক হলো। এবার খুনিকে ধরি কি করে? এই অর্ধেক মুখ তো ও যেমন বলেছে আপনি তৈরি করেছেন, বাকি অর্ধেক চেহারা আপনি নিজের মতো করে আঁকতে পারবেন তো? হ্যাঁ স্যার, আমি চেষ্টা করতে পারি। ভেরি গুড, ভেরি গুড। এতে খুনিকে ধরতে আমরা আরো একটা পা এগিয়ে যাব। ভীষণ কাজের শিল্পী আমাদের, এর আগেও অনেক সহযোগিতা করেছে আমাদের। দেখো অভিজিৎ, এই অর্ধেক মুখটা ও পুরো এঁকে ছাড়বে। আর স্যার, হাসপাতালে কাজ করে একটু সমস্যা, তাই এখানে নিয়ে চলে এসছে। খুব ভালো করেছো।
আছে স্যার। এই দেখুন স্যার। তাহলে এই সেই খুনি? খুবই সামান্য ডিফারেন্স থাকতে পারে স্যার, কারণ আমি আন্দাজে এঁকেছি, কিন্তু হ্যাঁ খুনিকে অনেকটা একরকমই দেখতে হবে। কোনো ব্যাপার না, আমরা এটা দিয়েই কাজ করে নেবো। এটা সহজেই আমরা ওকে ঠিক গ্রেফতার করব। বিবেক, এই ছবিটাকে আমাদের কম্পিউটারে লোড করে দেখো কোনো পুরনো রেকর্ডে পাও কিনা, তাড়াতাড়ি। স্যার, বিবেক, কি হয়েছে? কি ভাবছো? আমার মাথায় আরেকটা কেস চলছে। এসিপি স্যার এখানেই দাঁড়িয়ে আছেন। সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে একটা শো হয়, তেরা মুঝসে হে পেহলে কা নাতা কোই। ওখানে একটা মেয়ে আছে তাশি। ওর যখন বয়স 21 বছর হয় তখন ঠিক ওর জীবনে অদ্ভুত রকমের পরিবর্তন আসে, আর ওর জন্য আবার একটা ছেলের সঙ্গে ওর প্রেম হয়। বিবেক, প্রেম প্রত্যেকটা মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসে। আমার জীবনেও এনেছে। এটা সেরকম নয়, আই মিন এখন এটাই দেখার যে এই ভালোবাসাকে ওর জীবনে অনেক আনন্দ এনে দেবে, নাকি তাশি কোনো ষড়যন্ত্রের শিকার হবে। ষড়যন্ত্র? কিরকম ষড়যন্ত্র? হ্যাঁ, আমিও এটাই ভাবছি, বুঝতে পারছি না। তাহলে এবার কি হবে? তার জন্য তো দেখতে হবে সোমবার থেকে বৃহস্পতিবার রাত ঠিক 10:30টায় সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন। আমরা অবশ্যই দেখব। ঠিক আছে, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ স্যার। কি হলো বিবেক, কিছু জানতে পারলে কি? না স্যার, এই লোকটা আমাদের রেকর্ডসে নেই স্যার। এ মনে হয় নতুন কোনো ক্রিমিনাল। অভিজিৎ, যদি রঞ্জন মদ খেয়ে থাকে, ও যদি রঞ্জনের সাথে থাকে, তাহলে হতে পারে এও মদ খায়। একটা কাজ করো, সাবওয়ের আশেপাশে যতগুলো বার আছে ওখানে গিয়ে এই স্কেচটা দেখাও। কেউ না কেউ তো একে চিনতে নিশ্চয়ই পারবে। হ্যাঁ দয়া, খুনের স্কেচ তৈরি হয়ে গেছে। আমরা সবাই বিয়ার বারগুলোতে খুঁজতে যাচ্ছি ওকে। তুমি তোমার কাজ শেষ করে ওখানে চলে এসো। সমস্ত বারে খোঁজ নিয়ে এলাম, কিন্তু কেউই ওই খুনিটাকে কোথাও দেখেনি। অদ্ভুত বিষয়, এত রাতে যদি ওরা বারে বসে বদ না খায় তাহলে কোথায় খেয়েছে? আমার মনে হয় এসিপি স্যারই ঠিক বলেছেন। নিশ্চয়ই এই রঞ্জন আর ওই খুনিটা কোনো নির্জন জায়গায় বসে ড্রিঙ্ক করেছিল। দয়া, এটাই হতে পারে। কোনো রাস্তার কোনা ঘুপচিতে হয়তো বসেছিল, যেখানে কেউ যাতায়াত করে না। কেউ হয়তো জিজ্ঞাসাই করবে না এখানে কি করছে। হ্যাঁ, বেশ ভালো মতো গিলিয়ে দিয়েছে রঞ্জনকে, আর যেই ওর নেশায় বুঁদ হয়ে গেছে, সুযোগ বুঝে ওকে খুন করে দিয়েছে। সবচেয়ে বড় কথা হলো এই যে রঞ্জন, ওনাকে আগে মদ খেতই না, কয়েকদিন আগে থেকে নাকি শুরু করে। তার মানে খুনি প্রথমে রঞ্জনের সঙ্গে বন্ধুত্ব করেছে, তারপর আস্তে আস্তে ওকে ড্রিঙ্কসের নেশা ধরিয়েছে, আর তারপরে ওকে মার্ডার করেছে। তার মানে এই লোকটা রঞ্জনের সঙ্গে বন্ধুত্ব করে রঞ্জনকে খুন করার উদ্দেশ্যে। আর কি হতে পারে? না হলে মদ এত লুকিয়ে খাওয়ার কি দরকার ছিল? দেখছো না, এমন একজন কেউ পাওয়া যায়নি যারা এই দুজনকে একসঙ্গে মদ খেতে দেখেছে। একটা কথা অভিজিৎ, এরা দুজন যদি একসাথে ড্রিঙ্ক করে থাকে, তাহলে ড্রিঙ্কের সাথে ওই চাট জাতীয় কিছু খাবে, মানে বাদাম, ছোলা বা চানাচুর জাতীয়। হ্যাঁ, তাহলে এই চাটটা ওদের কোথাও না কোথাও থেকে কিনতে হবে, তাই না? ঠিক। তো এক কাজ করি চলো, এখানে আশেপাশে যত ছোটখাটো স্টল আছে বা ওই হাত গাড়িগুলো আছে, সেগুলোকে খোঁজ করি চলো একবার। খুনে নিশ্চয়ই কারো না কারোর কাছ থেকে এই চাটটা তো কিনবেই, তাই না? ঠিক বলছো না। স্যার, হ্যাঁ, ওইদিকে জিজ্ঞেস করলাম, কেউই একে চেনে না। স্যার, ওদিকেও সকলকে জিজ্ঞেস করলাম, কেউ কিচ্ছু জানে না। এদিকেও কেউ জানে না? স্যার, হতে পারে দয়া স্যার, নাতাশা আর বিবেক কিছু জানতে পারলো। না, দয়ার সাথে কথা বললাম, ও এখন এমন কিছু পায়নি। দয়া আশেপাশের লোকেদের জিজ্ঞেস করছে। আচ্ছা, ওখানে যে দোকানগুলো আছে ওখানে গিয়ে জিজ্ঞেস করি। একটু শুনবেন? হ্যাঁ দাদা, বলুন। আমরা সিআইডি থেকে এসেছি, যা জিজ্ঞেস করছি উত্তর দাও। এই লোকটাকে কখনো আগে দেখেছেন? হ্যাঁ, এ তো পরশুই এসেছিল। তার মানে ও প্রায়ই এখানে আসা যাওয়া করে। হ্যাঁ, প্রায়ই আসে।
চাট প্যাক করায় আর চলে যায়। কটা নাগাদ এসেছিল? 11:30 বা 12টা এসেছিল। একটা কাজ করুন, যদিও আবার আসে তাহলে আমাদের ইশারা করে দেবেন, আমরা ওদিকটা লুকিয়ে আছি। আমার চাট কি রেডি হয়েছে? হ্যাঁ দাদা, রেডি আছে। এই নিন। ও কোন দিকে যাচ্ছে? চলো দেখি। এনে চাট। আরে ভাই, কোথায় ছিলিস রে তুই? তুই কি চাট কিনতে গেছিলিস নাকি তাজমহল কিনতে গেছিলিস? হ্যাঁ, এ একদম ফালতু বকিস না। আমার ড্রিঙ্কটা কোথায়? আমার ড্রিঙ্কটা দে। আমি বানিয়ে দিচ্ছি তোর ড্রিঙ্ক। হ্যাঁ, সিআইডি? হ্যাঁ, সিআইডি। আরে আরে, কোথায় গেল? এখানেই তো ছিল। সচিন, আরে এ মারা গেছে। মারা গেছে? স্যার, এত তাড়াতাড়ি ওকে মেরে কে পালাতে পারে? রঞ্জনের খুনিকে আমরা হাতের মধ্যে পেলাম, আর ওর দোষ স্বীকার করার আগে ওকে মেরে ফেললো। এর মানেটা বুঝলে সচিন? এই বিজু ছোটখাটো কোনো খেলোয়াড়, এটা অনেক বড় প্ল্যানিং, অন্য কেউ আছে এর পিছনে। তার মানে আপনি বলতে চাইছেন যে আমাদের পেছনে কেউ এসে ওকে মেরে পালিয়ে গেছে? হ্যাঁ, আসল খুনি যে বিক্রমকে মেরেছে সে আমাদের উপরেও নজর রেখেছিল। হ্যাঁ স্যার, তাই তো মনে হয়। পাশটা চেক করো, যদি কোনো প্রমাণ হাতে চলে আসে। সচিন, স্যার, স্যার ইনহেলার? স্যার, এগুলো তো অ্যাজমার পেশেন্টরা ইউজ করে। এখনই অ্যাজমার পেশেন্ট নয় তো? হ্যাঁ, আর হয়তো আমি তাকে চিনতেও পারছি। আর এই মুহূর্তে সে এই পাম্পটাই খুঁজছে। আপনি এটাই খুঁজছেন না তো? আপনারা? হ্যাঁ, আমাদের এভাবেই আসার অভ্যেস। আর এই পাম্প আমরা বিজুর লাশের পাশে পেয়েছি। এর আগের গল্পটা আপনি আমাদের বলবেন। বিজু? কোন বিজু? আমি কোনো বিজুকে চিনি না। আরে, আপনি বিজুকে চেনেন না? না। সচিন, দেখো তো ওনার মনে কেন পড়ছে না? মনে নেই? হ্যাঁ, না, বলবে না? না না, এক্ষুনি জেনে যাব। এসব কি করছেন আপনি? করণ, দরজাটা খোলো। করণ, তুমি কি ভেতরে আছো? করণ, করণ, এটা তোমার কি হলো? কে কিছু করেছে না, এসব? হঠাৎই কি জানি কি হয়েছে ওনার, নিজেকে নিজে থাপ্পড় মারছিল, আর খুবই দুঃখ হচ্ছে ওনার। হ্যাঁ, জিজ্ঞেস করুন। কিন্তু ও করেছেটা কি? আপনার প্রাণের বন্ধুই রঞ্জনকে খুন করেছে। কি? করণ রঞ্জনের খুন করেছে? আগে হ্যাঁ। কি বলছেন এনারা? করণ, তুমি বলে দাও যে এগুলো মিথ্যে কথা। দেখো করণ,
তুমি ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না, এরা তোমার কোনো ক্ষতি করবে না, বলো এদের। কিন্তু স্যার, এটা কি করে হতে পারে? লোভ, লোভ খুবই বাজে জিনিস। লোভে মানুষ সব করতে পারে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে করণ এইসব কিছু করেছে। আমি চুপ করো তুমি, একদম কথা বলবে না আমার সাথে। আরে ম্যাডাম, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? দেখুন আপনি কি ঘামিয়ে গেছেন। না স্যার, হঠাৎ করে আপনারা এমন একটা কথা বললেন। না, এখনো অবধি তো আপনাকে কিছুই তেমন বলা হয়নি। শুধু তো আপনাকে এটুকুই বলেছি যে আপনার প্রাণের বন্ধু রঞ্জনকে খুন করেছে। কি সচিন? স্যার তো এখন এটা বলেনি যে উনি খুনটা নেহার কথায় করেছেন। হোয়াট? মিথ্যে কথা এটা, আমি কিছু করিনি। আপনি এই খুনটা করিয়েছেন। কি উনি করিয়েছেন না? করণ মিথ্যে বলছে, আমি এসব কিছু করিনি। আর আমি সব করব কেন? আমার কাছে তো সবকিছু আছে, এত বড় কোম্পানির মালিক আমি। আমি কোম্পানির সাধারণ স্টাফকে মেরে লাভটা কি পাবো? মিস নেহা, এই কোম্পানি আপনার নয়, বরং আপনার কাকার, যিনি অস্ট্রেলিয়ায় থাকেন। আর এই কোম্পানি উনি আপনাকে দেখভাল করার জন্য দিয়েছেন, শুধু দেখভালের জন্য। আর এখানে বসে তুমি তোমার আঙ্কেলকে ধোকা দিচ্ছ, ফ্রড অ্যাকাউন্ট বানিয়ে, ভুল ইনভেস্টমেন্ট দেখিয়ে, প্রতারণা করে সব টাকা পয়সা নিজের নামে করে নিচ্ছ। না, এটা সত্যি কথা না। না, এটাই সত্যি। আর আপনি এই কাজটায় আপনার বয়ফ্রেন্ডকেও ইনক্লুড করেছেন না? বয়ফ্রেন্ড? আগে হ্যাঁ, বয়ফ্রেন্ড কাম অ্যাসিস্ট্যান্ট করণ। আর যখনই রঞ্জন তোমাদের প্রতারণার কথা জানতে পারলো, সে তোমাদের হুমকি দিয়েছিল যে সমস্ত কথা তোমার আঙ্কেলকে জানিয়ে দেবে। আর তোমরা দুজন মিলে ওকে চিরকালের জন্য চুপ করিয়ে দিলে। হ্যাঁ, না, এটা সত্যি নয়। এটাই সত্যি, এটাই সত্যি। আর এই সত্যিটাকে কখনো মিথ্যে করতে পারবে না। আর তাই এটাই ভালো হবে যে তুমি সবকিছু সত্যি সত্যি আমাদের বলে দাও। এই সব কিছু আমারই প্ল্যান ছিল। যখন রঞ্জন আমাকে হুমকি দিয়েছিল, আমি করণকে বলেছিলাম ওর সাথে বন্ধুত্ব করতে। আর সুযোগ পেতেই আমরা ওকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দিই। বিজ্জুকে আমিই টাকা দিয়েছিলাম, বিজ্জুকে রঞ্জনের সঙ্গে আমিই দেখা করিয়েছিলাম। একদিন বিজ্জু রঞ্জনকে অনেক মদ খাইয়ে সাবওয়েতে নিয়ে গিয়ে খুন করে দেয়। স্যার, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ স্যার আমাদের ক্ষমা করে দিন। প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। ক্ষমা চাইলে কারো প্রাণ ফেরত আসে না। খুনের শাস্তি জানেন আপনারা? ফাঁসি, না হলে যাবজ্জীবন কারাদণ্ড।